রাত তখন প্রায় 12টার কাছাকাছি। আরুষ মাত্র হসপিটাল থেকে ফিরেছে। দুটো ক্রিটিক্যাল অপারেশন শেষ করে ফিরেছে সে। বাড়ির সদর দরজায় হাত রাখতেই আচমকা দরজা কিছুটা খুলে গেল। দরজা খোলা। আশ্চর্য! আরুষ ভ্রু জোড়া কুঁচকে ভিতরে প্রবেশ করল। পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন। আরুষের ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। ব্যাপার কি? সদর দরজা তো সচরাচর খোলা থাকে না, তাও এত রাত পর্যন্ত তো কখনোই না। সদর দরজা বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করল। কোথাও কোনো মানুষ নেই। গেল কই সব? বাহিরে তো ঠিকই বাতি জ্বলছে, তাহলে ভিতরে কি হল? আরুষ বার দুয়েক মাকে ডাকল। না, কেউ নেই। আর কিছু চিন্তা না করেই সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে পা বাড়াল। রুমের দরজার হাত নিতেই বুঝল লক করা। দরজার নাব ঘুরাতেই দরজাটা খুলে গেল। আরুষ ভেতরে প্রবেশ করে চমকে এদিক ওদিক তাকাল। ঘরটাও ভীষণ অন্ধকার। আরুষের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরোহীর কিছু হল না তো? আরোহী কোথায়? আরোহী থাকলে রুমটা এমন অন্ধকার কেন? হাজারো প্রশ্নের আনাগোনা শুরু হল তার মনে। আরোহী, কোথায় বউ তুমি? আরু। না, কোথাও কারে সারা শব্দ নেই। কোথায় গেল? মোবাইলটারও চার্জও শেষ হতে হলে এখনই। অদ্ভুত! আরুষ হাতড়ে হাতড়ে লাইট অন করতে যাবে, অমনি পিছনে থেকে কেউ মিষ্টি কণ্ঠে বলে উঠল, লাইট অন করো না ডিয়ার জামাই। আরুষ চমকে পিছনে তাকাল। কাউকেই দেখা যাচ্ছে না, তবে আরোহীর কণ্ঠ চিনতে আরুষের বিন্দু মাত্র সমস্যা হল না। কোথায় তুই আরু? আর এমন অন্ধকার করে রেখেছিস কেন রুমটা? হুট করে চারপাশে লাল, নীল, সাদা বিভিন্ন ধরনের ফেইরি লাইট জ্বলে উঠল। আরুষ চমকে চারপাশে তাকাল। সারা ঘর ফুল দিয়ে সাজানো। রজনীগন্ধা, গোলাপ আর বেলি ফুল দিয়ে ভরপুর রুম, যেন কোন ফুলের রাজ্য। আরুষ চারপাশে তাকিয়ে আরোহীকে খোঁজার চেষ্টা করল, আর পেয়েও গেল, কিন্তু হুট করে কেন যেন তার গলা শুকিয়ে আসছে। বার কয়েক ঢুক গিলে এগিয়ে গেল জানালার দিকে। আরোহী বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পরনে তার স্লিভলেস হাতার ব্লাউজ, যার পিছনে দিকে উন্মুক্ত পিঠ, ফর্সা ত্বকে কালো রংটা যেন চাঁদের মতো চিকচিক করছে। আরুষ নিজেকে সামলে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। তুই এখানে? এভাবে ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আরোহী আরুষের দিকে তাকিয়ে মুচকি হাসল। কেন, ভালো লাগছে না বুঝি? না, সেটা বলিনি, তবে আজ আমাদের বাসর রাত। জানি ভীষণ দেরি হয়ে গেছে, তবুও তুমি তো জানো আরুষ ভাই, তোমার বউ ভীষণ ব্যস্ত মানুষ, তাই অনেকগুলা সরি। আর দেরি করার দরকার নেই, আর না তোমাকে দেরি করাবো। কি বলো? বলেই আরোহী আরুষকে চোখ মেরে ঠোঁট এলিয়ে হাসল। আরুষ পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকাল। আরোহী তার হাত দুটো উপরে তুলে আরুষের কাঁধে রাখল। কাচের চুড়ির রিনিঝিনি শব্দে মুখরিত হল চারপাশ। আরোহী ফিসফিস করে বলল, কেমন লাগছে আমাকে? আরুষ এক পলক আরোহীর দিকে তাকালো। কালো রঙের শাড়িতে নিজেকে আবৃত করেছে এই রমণী, ঠোঁটে হালকা লিপস্টিক আর চুলগুলো মাঝে সিথি করে এক পাশে ফেলে রাখা। এতেই যেন চন্দ্রকন্যা। কি ব্যাপার আজ হঠাৎ? আরোহী মুচকি হেসে আরুষের বুকে মাথা রেখে ধীর কণ্ঠে বলল, আই নিড ইউ আরুষ ভাই। আমি তোমাকে চাই, তোমার অস্তিত্বের মাঝে নিজের অস্তিত্ব বিলীন করতে চাই। আমার সমস্ত সত্তা তোমাকে দিতে চাই, এমনভাবে তোমার মাঝে হারিয়ে যেতে চাই যেন পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে না পারে। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হয়ে বাঁচতে চাই আরুষ ভাই।
শুধুই তোমার, একান্তই তোমার। আরোহী বেশ স্বাভাবিকভাবে এই কথাগুলো বললেও আরুষের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরোহীকে শক্ত হাতে জড়িয়ে ধরে মাথার চুলের উপর ঠোঁট ছুঁয়ে বলল, তুই শুধুই আমার আরু, একান্তই আমার ভালোবাসার বউ, আমার অস্তিত্ব। তোকে হারালে যে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলব আরু, তোকে ছাড়া বাঁচা অসম্ভব যে। আমার নিঃশ্বাসে মিশে আছিস তুই। আরোহী মাথা তুলে এক পলক আরুষের দিকে তাকিয়ে দেখল। আই নিড ইউ আরুষ ভাই বলেই আরুষের শুভ্র রঙের শার্টের বোতামে হাত নিয়ে খুলতে লাগল। আরুষ চমকে আরোহীর হাত আঁকড়ে ধরে বলল, এমন অদ্ভুত কথা বার্তা বলছিস কেন তুই? আরোহী চোখ দুটো ছোট ছোট করে বলল, ঠিক কোনটা অদ্ভুত বিহেভ? বউ হই আমি তোমার, তোমার উপর 100% অধিকার আছে আমার। আমার মতো সুন্দরী একটা বউয়ের সামনে নিজেকে সবসময় ভার্জিন বলে দাবি করবা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? ভাবলে কিভাবে? তোমার সব ভার্জিনিটি আমি আজকে ধূলিসাৎ করব। দাঁড়াও। পুনরায় শার্টে হাত দিতেই আরুষ ছিটকে গিয়ে দূরে সরে দাঁড়াল, হাত এগিয়ে আরোহীর মাথায় হাত দিয়ে বলল, না, জ্বর টর তো নাই। এই সত্যি করে বলতো মদ টদ খাসনি তো? তুই যদিও ওসব ছাইপাশ খাস না তবুও বললাম, কি হয়েছে তোর? আরোহী চোখ ছোট করে ভ্রু বাঁকিয়ে বলল, তার আগে তুমি বলো তো তুমি আমার কাছে আসছো না কেন? এই সত্যি করে বলো তো তোমার আবার সমস্যা টমস্যা নাই তো? থাকলে বলতে পারো। আমার পরিচিত অনেক ভালো ডাক্তার আছে। আরুষ চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকালো, মানে কি হে? এই মেয়ে বলে কি? যার জন্য করলাম চুরি সেই বলে চোর প্রবাদটা মনে হয় এসব মানুষের জন্যই দেওয়া হয়েছে। কত কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে সেটা তো শুধুমাত্র আরুষই জানে। আর এইদিকে এই মেয়ে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। দাঁতে দাঁত চাপল আরুষ। ভালো কথা বললে কানে যায় না তাই না? এসব পাগলামি রেখে ঘুমা, এমন কিছু করিস না যাতে পরবর্তীতে পস্তাতে হয়। ঘুমা, বেটার হবে। আরোহী মুচকি হেসে এগিয়ে গেল আরুষের দিকে। পা দুটো উঁচু করে আরুষের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে লম্বা একটা চুমু একে ঘাড়ের পিছনে হাত রেখে খানিকটা চেপে নিজের মুখের কাছে এনে হালকা ফুঁক দিয়ে ফিসফিস করে বলল, আই ওয়ান্ট ইউ আরুষ ভাই। আরুষ আরোহীর থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, ঘুমন্ত সিংহকে জাগাস না বউ, সহ্য করতে পারবি না। অনেক দিনের ক্ষুধার্ত। আমি নিজের নিয়ন্ত্রণে রাখছি, তুই ঘুমা, আমাকে উন্মাদ করিস না, পারবি না সামলাতে। আরোহী পুনরায় আরুষের কাঁধ চেপে নাকের ডগায় আলতো চুমু খেয়ে বলল, আমি তোমার উন্মাদনায় মত্ত হতে চাই আরুষ ভাই। কে বলেছে তোমাকে নিয়ন্ত্রণে রাখতে? আমি আজ নিজেকে তোমার নিকট সঁপে নিতে চাই। তোমার প্রতিটি ভালোবাসার সাক্ষী হতে চাই। আরুষ আর চোখে তাকিয়ে বলল, এই লজ্জা লাগে না তোর? আফসোস সেটা লাগে না। কেন লাগে না? জোর করে লাগা। আরোহী করুণ চোখে তাকালো আরুষের দিকে। লজ্জা না লাগলে কিভাবে লাগাবো? এটা কি কিনার জিনিস নাকি যে জোর করে কিনে এনে লাগাবো? আজীব তো। আমার শক্তর লাজে রাঙা মুখটা দেখব, সেটা তো আর হতে দিলি না। লজ্জা পাওয়া লাগবে না, এমন বউ কোথায় পাবে বলে যে কিনা বাসরের জন্য জামাইকে তেল মারছে। বাসর করবি? হুম, অবভিয়াসলি। আর ইউ সিউর? হুমম। আবার ও বলছি, ভেবে বল পড়ে আফসোস করিস না যেন। না বললাম তো। আরুষ আরোহীর আপাদমস্তক স্ক্যান করে বার কয়েক বাঁকা হাসল। পরনের শাড়িটা অত্যাধিক পাতলা,
শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট। আরুষের নজর গেল আরোহীর বক্ষ বিভাজনের ঠিক উপরে একটা কুচকুচে কালো তিলের উপর। ফর্সা ত্বকে কালো তিলটা জ্বলজ্বল করছে। আরুষের গলা শুকিয়ে আসছে, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টায় আছে। হঠাৎ আরোহী আরুষের মাথার পিছনে হাত দিয়ে নিজের দিকে এনে নিজের ঠোঁটের ভাঁজে আরুষের ঠোঁট বসিয়ে দিল। হঠাৎ এমন হওয়াতে আরুষ খানিকটা হকচকিয়ে উঠল। পুরো ব্যাপারটা বোঝার পর আরুষ নিজের শক্তপোক্ত হাত আরোহীর শাড়ি ভেদ করে কোমরে চেপে ধরল। ধীরে ধীরে অবাধ্য হাত দুটো উপরে উঠতে উঠতে উন্মুক্ত উদরে আর পিঠে আগাধ বিচরণ শুরু করল। আরোহী কেঁপে উঠতে লাগল ক্ষণে ক্ষণে। খানিক্ষণ পর আরোহী আরুষকে ছেড়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। দুজনই হাঁপাতে লাগল। আরুষের নজর তখন ও আরোহীর বক্ষ বিভাজনের সেই তিলের উপর। আরুষ আরোহীর কোমর চেপে নিজের সাথে মনে মিশিয়ে নিচু হয়ে ঝুঁকে সেই তিলটা তো আলতো ভাবে ঠোঁট ছোঁয়াতে লাগলো। হুট করেই সোজা হয়ে দাঁড়িয়ে আরোহীকে কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়াতে আরোহী বেশ চমকে উঠল। আরুষ আরোহীকে বিছানায় শুয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তুই জানিস না হাজার মানুষের ভিড়েও চোখটা আমার তোর দিকেই আটকে যায়। তুই জানিস না কতটা ভালোবাসি তোকে। গেট রেডি মাই লাভ ফর মাই লাভ টর্চার। দিনের প্রথম ভাগের আলোটা চোখে মুখে পড়তেই চোখ মুখ কুচকালো আরোহী। কানের কাছে খুব তীক্ষ্ণ শব্দে লাবডাব আওয়াজ পেতেই পিটপিট করে চোখ খুলল সে। আরুষের দিকে নজর যেতেই চোখ মুখে ছেয়ে গেল এক রাস মুগ্ধতা। আনমনেই বলে উঠল, মাশা আল্লাহ। সূর্যের মিষ্টি আলোর প্রভাবে আরুষের মুখটা বেশ কিউট দেখাচ্ছে। কেমন আরোহীকে বুকে জড়িয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। আরোহীর বুকে প্রশান্তি বয়ে গেল। এই পাগল লোকটা যখন জানতে পারবে আরোহী হয়তো বেশি দিন তার এই শক্ত বাহুডোরে থাকতে পারবে না, তখন কি করবে সে? সামলাতে পারবে তো নিজেকে নাকি আর সব প্রেমিকের মতো উন্মাদনায় মত্ত হবে? ভাবতে চায় না আরোহী, তবুও হাজারো ভাবনার আনাগোনার দেখা হয় মস্তিষ্কে। সূর্যের তির্যক রশ্মিটা চোখে মুখে পড়তেই ঘুমের ঘোরে কপাল কুচকালো আরুষ। আরোহী আনমনেই হাসল, হাত উঁচিয়ে আরুষের চোখের সামনে রাখল যেন আলোটা আসতে বাধা পায়। খোঁচা খোঁচা দাড়িতে আলতোভাবে হাত বুলিয়ে মুখ উঁচিয়ে গালে চুমু খেল। এভাবেই আদর করে, ভালোবাসতে ইচ্ছে হয় আরোহীর। কেউ না জানুক, কেউ না বুঝুক, সে তার একমাত্র জামাইকে, তার ব্যক্তিগত পুরুষকে ঠিক কতটা ভালোবাসে, সবকিছু সঙ্গোপনে রয়ে যাক। আরোহীর মতে সবকিছু প্রকাশ করা ঠিক না, কিছু গোপনীয়তাই সুন্দর। ভালোবাসা বেশি প্রকাশ করতে নেই, হারিয়ে যায়, না চাইলেও হারায়। যতদিন বেঁচে আছে ততদিনে এভাবেই ভালোবাসবে, কখনোই প্রকাশ করবে না। ঠিক কতটা উন্মাদ সে, বদ্ধ পাগল। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ গেল আরুষের দিকে। ফোলা ফোলা চোখে তাকিয়ে আছে সে আরোহীর দিকে। চোখের সাদা অংশ লালাভে ছেয়ে আছে, হয়তো মাত্রই ঘুম থেকে উঠার জন্য। শুভ সকাল মায়াবিনী। ঘুমু ঘুমু কণ্ঠে কথাটা বলেই কপালে উষ্ণ স্পর্শ দিয়ে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, মায়াবিনী, শুধু আমার মায়াবিনী। আরোহীর চোখ ছলছল করে উঠল। লোকটা যে তাকে মাত্রাতিরিক্ত ভালোবাসে সেটা আরোহী বোঝে, কিন্তু তার হাতে কী বা করার আছে? কে বলেছে ভালোবাসার জন্য জনম জনম প্রয়োজন? ভালোবাসার জন্য জনম জনম প্রয়োজন হয় না, কয়েক মুহূর্তই যথেষ্ট। ভালোবাসামো কিছু স্মৃতি অর্জন করার জন্য, যা মানুষকে হাজার বছর বাঁচার মানে বোঝায়, বেঁচে থাকার শক্তি যোগায়। পৃথিবীতে কত হাজার মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে হারিয়েও দিব্যি বেঁচে আছে। কোনো কিছু পাওয়ার থেকে পেয়েও হারিয়ে ফেলা বেশি কষ্টের।
আর সেটা যদি হয় ভালোবাসার মানুষ তবে তো। কি ভাবছেন ম্যাম? আরোহী চোখ তুলে তাকালো, ছোট করে বলল, কিছু না। আরুষ মাথা খানিকটা ঝুঁকিয়ে আরোহীর ঠোঁটে লম্বা একটা চুমু খেল। আরোহী খানিকক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে ঠাস করে উঠে বসল। ইয়াক থুও, ব্রাশ না করে চুমু খেলে কেন? ঈষৎ গন্ধ, ইয়াক। আরুষ চোখ বড় বড় করে উঠে বসে আরোহীর দিকে তাকালো। সে ভালোই বুঝতে পারছে আরোহী তার থেকে মজা নেওয়ার জন্য এমন করছে, তবুও এটা কোনো কথা। ঠাডায় এক থাপ্পড় দিব না। তোর ইয়াক ইয়াক বের হবে। বেয়াদব মহিলা। জামাই আদর করতেছে উনার সহ্য হয় না। নিজে তো আদর করতে দেয়ই না, পরে বাইরে পরকিয়া করলে জামাইয়ের দোষ হয়ে যায়। রোমান্টিক মুডের 24টা বাজিয়ে দিছে, যা সরল ওয়াশরুমে যাম। বলেই বিছানা ছেড়ে নামতে গেলে আরোহী উঠে এক দৌড়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে সজোরে দরজা লাগিয়ে ভেতর থেকে চিল্লিয়ে বলতে লাগল, পরকিয়া খালি করে দেখো না। তোমার আর তোমার ওই আশিকির কপালে শনি থেকে শুক্র সব ভর করবে। তোমাকে তো আমি মরেও শান্তি দেব না, ভূত হয়ে তোমার ঘাড়ে চেপে বসব, দেখি পরকিয়া কেমনে করো তুমি। আরুষ খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে পরবর্তীতে আরোহীর বোকা বোকা কথা শুনে ঠোঁট চেপে হাসল। মেয়েটা যে অতিরিক্ত পরিমাণ জেলাস সেটা আরুষ বোঝে, এমনকি হসপিটালে গেলেও আরুষের অজান্তে সিসি ক্যামেরা লাগালো থাকে তার পিছনে। কখন কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে সব খবর পাই আরোহীর কাছে থাকে। আরুষ এটা জানলেও কিচ্ছু বলে না। ভালোই লাগে তার। ওভার পসেসিভ। হ্যাঁ হ্যাঁ, তোর মতো সাইকো যার কপালে আছে তার কি আর শান্তি আছে নাকি? আনরোমান্টিকের বস্তা। নিজেও রোমাঞ্চ করবে না, অন্যজনের সাথেও করতে দিবে না। কলিগরা জিজ্ঞেস করে বাচ্চা কবে নিবেন, বাচ্চা কবে নেবেন। তাদের তো আর বলতে পারি না আমার করুণ জীবন কাহিনী যে বউ আমার ধারে কাছেও আসে না, বাসরটাও করে না। বাচ্চা কি আকাশ থেকে টপকাবে নাকি ইন্টারনেট থেকে রেডিমেড ডাউনলোড হবে? আমার পোড়া কপাল। কে বুঝবে আমার কষ্ট? ওয়াশরুমের ভেতরে আরোহী নিঃশব্দে পেট চেপে হেসেই চলেছে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি চলে এসেছে। আহারে বেচারা, কত কষ্ট। বেশ অনেকক্ষণ পর আরোহী মাথার চুল মুছতে মুছতে বাহির হল। আশেপাশে তাকিয়ে দেখে আরুষ আছে কিনা। বারান্দায় উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করল বারান্দায় আরুষের অবস্থান আছে কিনা। আরুষ বারান্দায় দাঁড়িয়ে এক হাত পকেটে গুজে অপর হাত কানে ফোন ঠেকিয়ে কথা বলতে ব্যস্ত। আরোহী আর এগুলো না, সোজা রুম থেকে বের হয়ে গেল। নিজের রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই নজরে এলো মিরাজের রুম। দরজাটা খানিকটা চাপানো। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে দরজায় টোকা দিতেই ভেতর থেকে কেউ বলে উঠল, ভেতরে আসো। আরোহী ভেতরে ঢুকল। আরোহীকে দেখে মিরাজ এক গাল হাসল। কোলের উপরে রাখা ল্যাপটপটা সাইডে রেখে আসন পেতে বসে হাসি হাসি মুখ করে বলল, সূর্য কি আজ উত্তর দিয়ে উঠল নাকি? আরু রানী আজ আমার রুমে, তাও এত সকালে? আরোহী হাসি দিয়ে মিরাজের গা ঘেঁষে বসল। কেন আমি আসতে পারি না? বারণ নাকি? মিরাজ জিভে কামড় দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, তওবা তওবা, কি বলেন রানী? আমি কি এটা করতে পারি? জানের ভয় মোর মনেও আছে। রানীর সাথে এমন করার আস্পর্ধা আমার হবে না। আরোহী খিলখিল করে হাসতে লাগল। মিরাজ মানুষটাই এমন আরোহীর কাছে। শত মন খারাপের আনাগোনা এক নিমিষেই উধাও করে দিতে পারে মিরাজ, ঠিক সুপারম্যানের মতো। হঠাৎ আরোহী হাসি থামিয়ে মিরাজকে দেখতে লাগল এক মনে। আরোহীর দৃষ্টি লক্ষ্য করে মিরাজ ভ্রু কুঁচকে বলল, কি রে, কি দেখি স্বভাবে? তোমাকে।
আরোহীর সহজ স্বীকারোক্তি। আমাকে দেখার কি আছে? আরোহী উত্তর দিল না। খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, ভাইয়া, আমি কি একবার তোমায় জড়িয়ে ধরতে পারি? নিজের ভাই তো নেই, ছোট থেকে তোমাকেই আপন বড় ভাই ভেবে এসেছি, তুমিও মাথায় তুলে রাখতে, শত আবদারের ঝুলি তোমার সামনে রাখলেও কখনো তা অপূর্ণ রাখতে না, সব ইচ্ছে সব অন্যায় আবদার ও বিনা বাক্যে মেনে নিতে, কখনো ভাইয়ের অভাব বুঝতে দাওনি, একবার আমার ভাইকে জড়িয়ে ধরতে পারি? মিরাজ ধমকে গেল। বুকের মাঝে চিনচিন ব্যথার উদয় হল। মেয়েটার কি হল? হঠাৎ এভাবে কথা বলছে কেন? সে কি কোনভাবে মেয়েটাকে কষ্ট দিয়েছে? আরোহী মিরাজের উত্তরের অপেক্ষা করল না, দু হাতে জড়িয়ে ধরল ভাইকে। নিঃশব্দে কাঁদতে লাগল সে। এই ভাইকে কিভাবে আঘাত করবে সে? ভাইকে আঘাত করার আগেই তো নিজের দম আটকে যাবে। আরোহী বিড়বিড় করে বলল, লাভ ইউ ভাই, আই অলওয়েজ লাভ ইউ, মিস ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে যে একপাশে তোমার দায়িত্ব আরেক পাশে তোমার প্রিয়জন, আপনজন, তোমাকে যে কোনো একটা বাছাই করতে বলে, তাহলে তুমি কি করবে? কাকে বাছাই করবে তুমি? ভাইয়ের বুকে মাথা রেখেই কথাটা বলল আরোহী। মিরাজ খানিক্ষণ চুপ করে থেকে মুচকি হাসল। গলা ঝেড়ে পরিষ্কার করে বলল, বুঝলি আরু, জীবনে মাঝে মাঝে এমন অনেক পরিস্থিতি আসে যা আমাদের কল্পনার ঊর্ধ্বে। জীবনের প্রতিটি সেক্টরই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমাদের আপনজন থেকে দায়িত্বটাই বড় হয়ে যায়। কখনো আমাদের দায়িত্বের মধ্যে থাকে দেশের মানুষের প্রাণ। আমাদের একটু ভুলের জন্য, একটু বেখেয়ালির জন্য প্রাণ যায় হাজার হাজার মানুষের। আর তুই যেভাবে বললি একপাশে দায়িত্ব আরেক পাশে আপনজন, আমার মতে আমাদের সব ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দিলে হবে না। যদি দায়িত্বের খেলাপ করে আপনজনকে মেনে নেই, তবে সমাজ, রাষ্ট্রের ক্ষতি হতে পারে। তাই আমি বলবো, দায়িত্বের ক্ষেত্রে আপনজনকে আঘাত ও ছাড় দিতে নেই। আরোহী শুনল, দীর্ঘ শ্বাস ফেলে বলল, ভাইয়া, জীবনের সকল জটিলতায় তুমি আমার সমাধান। কিন্তু এমন পরিস্থিতিতে নিজেকে কি করে শক্ত রাখব, যেখানে নিজেই নিজেকে হারিয়ে ফেলি? মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যা বিশ্বাস করাও অকল্পনীয় হয়ে পড়ে। কি করব আমি? মিরাজ হাসল, বোনের মাথায় হাত বুলাতে বুলাতে আনমনেই বলল, জানিস আরু, পৃথিবীতে কোনো মানুষ খারাপ হয়ে জন্মায় না। মাঝে মাঝে পরিস্থিতির চাপে ও মানুষ খারাপ পথ বেছে নেয়, আবার কখনো কখনো বাধ্য হয়ে, যখন কিছু করার থাকে না। কখনো এককভাবে জাজ করতে যাবি না, ভুল হবার সম্ভাবনা বেশি। দুই পাক্ষিক চিন্তা করবি, বুঝলি? আরোহী উঠে বসল, মিরাজের দিকে তাকিয়ে হেসে বলল, হুমম, বুঝেছি। নাস্তা তো মনে হয় করা হয়নি। চলো নাস্তা করবে, আমি আবার আম্মুর কাছে যাব। মিরাজ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তা ঠিক আছে, কিন্তু তোর সেই আশিক কোথায়? আমার আশিক? আরে তোর জামাই কোথায়? আজকাল তো তার দেখাই পাওয়া যায় না, কখন আসে কখন যায় কিছুই বোঝা যায় না। আরোহী মিটমিটিয়ে হেসে বলল, বাথরুম সিঙ্গার তো বাথরুমেই থাকবে। মিরাজ হু হা করে হেসে বলল, তা যা বলেছিস। এই কে বাথরুম সিঙ্গার শুনি? দরজায় দাঁড়িয়ে আরুষ কথাটা বলেই ভ্রু কুঁচকে আরোহী আর মিরাজের দিকে তাকাল। আরোহী তখনও মিটমিট করে হাসছে। মিরাজ হাসি থামিয়ে ভ্রু জোড়া কুঁচকে বলল, আর কে? তুই। কেন মনে নাই তুই যে বাথরুমে গলা ফাটিয়ে গান গাইতিস?
কি গান যেন বেশি গাইতি। কিছু একটা মনে করার চেষ্টা করে বলল, ও হ্যাঁ মনে পড়েছে। মিরাজ গলাটা পরিষ্কার করে বলল, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাইয়া যায়। এটা না? আরোহী খিলখিলিয়ে হেসে উঠল। আরুষ চোখ গরম করে মিরাজের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে না মিরাজ? আর এটা ছোটবেলার কাহিনী এখন টেনে আনছিস কেন? মিরাজ হেসে বলল, ছোট হোক কিংবা বড় স্মৃতি তো স্মৃতি, আর তুই তো আমাদের বাথরুম সিঙ্গার, এটা কি মিথ্যা নাকি? স্যাট আপ, আয় খেতে আয়। আরু তুই ও আয়, হাসি পাচ্ছে তাই না? আয় তুই, খালি তোর একদিন কি আমার যতদিন লাগে বেদ্যপ মহিলা। বলেই আরুষ রাগে ফুসফুস করতে করতে বেরিয়ে গেল। আরোহী আবারও হেসে উঠল। মিরাজকে ইশারা করে সেও বেরিয়ে গেল। আরোহীকে বেরিয়ে যেতে দেখে মিরাজের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বুঝতে পেরেছে আরোহীর মনে কি চলছে, কেন সে এমন উদ্ভট কথা বলছে। কিন্তু কি করবে সে? কি করার আছে তার? কি আছে সামনে? কিছুই যেন বুঝতে পারছে না। মিরাজ আবারও দীর্ঘ শ্বাস ফেলে বাহিরে চলে এলো। নিচে নেমে ডাইনিং টেবিলে বসতে বসতেই আশেপাশে তাকালো মিরাজ। তার এক পাশে আরুষ, আরেক পাশে তার মা। আরুষের পাশের চেয়ারটায় আরোহী আর মায়ের পাশেরটায় বাবা। তার পাশে মাহির আর সাথে রাইসা। সবাই একসাথেই খাবার খাচ্ছে। এখানে কারো সার্ভের দরকার পড়ে না, সব টেবিলেই রাখা, যার যা লাগবে সে তা নিয়েই খায়। সার্ভ করা আরোহীর পছন্দ না। একজন খাবে, আরেকজন তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা নিশ্চয়ই ভালো ম্যানারে পড়ে না। তার উপর সবাই এই পরিবারের সদস্য, এখানে সার্ভ করার দরকারটা কি? গুড মর্নিং এভরিবডি। মিরাজের কথায় কেউ পাত্তা দিল না, সবাই যে যার মতো খাবার খেতে ব্যস্ত। মিরাজ ভ্রু জোড়া কুঁচকে বলল, হোয়াটস হ্যাপেন? আরোহী খেতে খেতে বলল, কথা না বলে খাও ভাইয়া, খাবার সময় কথা বলতে নেই। হুট করে আরুষ আরোহীর দিকে তাকাল। চোখ ছোট ছোট করে বলল, কি রে আরু, তুই তো আমাকে রিপোর্ট দেখালি না। রিপোর্ট কই? আরোহী চমকে আরুষের দিকে তাকাল, যেন আরুষ কোথাও বোমা মেরেছে। আরোহীর দৃষ্টি লক্ষ্য করে আরুষ ভ্রু কুঁচকাল। সে কি ভুল কিছু বলেছে নাকি? এভাবে তাকানোর কি আছে? কি হয়েছে তোর? রিপোর্ট দেখালি না কেন? খেয়ে তারপর রিপোর্ট নিয়ে আসবি, আমি দেখব। আরোহী শুকনো ঢুক গিলে খাবার চিবাতে চিবাতে বলল, আমি এখন ডিরেক্ট চৌধুরী ভিলায় যাব আম্মুর কাছে। আম্মু ওখানে না থাকলে অফিসে যাব, তোমাকে পরে এসে দেখাবো নে। তোমারও তো ডিউটি আছে তাই না? আর জটিল কিছু না, এমনি শরীর দুর্বল, তাই ভিটামিনের কিছু বড়ি দিয়েছে ডক্টর, আর বলেছে রেস্ট করতে। তা বুঝলাম, তাহলে রিপোর্ট দেখলে সমস্যা কোথায়? আরোহী মুচকি হেসে বলল, সমস্যা নেই, বাট আমি তো না করিনি, এখন হাতে একদম সময় নেই। আরোহীর কথার মাঝ দিয়ে ইমিরা বলে উঠল, কার কি হয়েছে? কিসের রিপোর্ট? আরুষ এক পলক মীরার দিকে তাকিয়ে বলল, তোমার আদরের মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। নিজের প্রতি তো কোনো যত্ন নেয় না, তাই এই অবস্থা। এখন থেকে নো কাজ, শুধু রেস্ট নিবি, যতদিন না পুরোপুরি সুস্থ হস। আরোহী ঠোঁট বেঁকিয়ে বলল, আহহ, মগের মুল্লুক নাকি? এটা সরকারি চাকরি, আমার ব্যক্তিগত না। যে মন চাইল করলাম, আর মনে না চাইল ছেড়ে দিলাম। আর একটা মিশনে আছি, ওটা কমপ্লিট করলে মাস দেড়েকের একটা ছুটি পাবো আশা করি। আরাফ বলে উঠল, তাই বরং ভালো হয়,
মিশনটা দ্রুত কমপ্লিট করে তারপর একদম বেড রেস্ট। আরোহী মাথা দুলিয়ে হাসল। মাঝখান দিয়ে মাহির বলে উঠল, এই আরুষ। আরুষ ভ্রু কুঁচকে চাচার দিকে তাকাল। হুম ছোট বাবা বলো। তোরা তো বিয়ের পর কোথাও যাসনি, আরোহীর কাজ শেষ হলে তুই ও কিছু দিনের ছুটি নিয়ে কোথাও ঘুরে আসিস কেমন? আচ্ছা, আমাকেও সাথে নিতে ভুলিস না। মিরাজের কথা শুনে আরুষ চোখ মুখ কুঁচকে বলল, আমার হানিমুন প্যাকেজে তুই লেজ বাঁধবি কেন? কাজ নেই তোর? মিরাজ মুখ কুঁচকে বলল, এভাবে বলতে পারলি? আজ একটা বউ নেই বলে এভাবে অপমান করতে পারলি? তুই না আমার যমজ ভাই, একা একা হানিমুনে যাবি, কষ্ট হবে না আমার জন্য? আরুষ মাথা দুই দিকে নাড়িয়ে বলল, একটুও না। তুই না গেলে আমি বেঁচে যাই, আর তোকে নেওয়ার প্রশ্নই আসে না, যা ভাগ। আরোহী গালে হাত দিয়ে দুই ভাইয়ের খুনসুটি দেখছে, তার ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। জীবনটা এত জটিল না হলেও পারত। আকাশটা সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে জোরসে বৃষ্টি নামবে, ঠান্ডা মৃদু বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। শীত মরশুমে এমন মেঘলা আকাশটা আরোহীর ঠিক ভালো লাগল না, তার উপর এখন একটা কাজে বের হবে, পথিমধ্যে বৃষ্টি নামলে সবকিছু ঘেটে ঘ হয়ে যাবে, যদিও রেইনকোট আছে। সেই কখন থেকে রাস্তার পাশে গাড়ি পার্ক করে সুলতানের জন্য অপেক্ষা করছে সে, অথচ এই বান্দার আসার কোনো নামগন্ধ নেই। এই সুলতান ভাইটাও আগে বেশ পাংচুয়াল ছিল, যেই গার্লফ্রেন্ড জুটল কপালে সেই থেকে কেমন অলস হয়ে যাচ্ছে দিনে দিনে, অথচ আরোহী নিজে বিয়ে পর্যন্ত করে ফেলেছে, তবুও সময়ের ব্যাপারে সে সবসময় সচেতন। আরোহী মোবাইলের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে ভাবতে লাগল আপাতত কি করবে সে। মাথা উঁচিয়ে রাস্তার দিকে তাকালো যেই দিক দিয়ে সুলতান আসবে। দূর থেকে সুলতানকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। সুলতান কাছে এসে মুখটা অপরাধী ভঙ্গিতে ছোট করে বলল, সরি আরোহী, আর হবে না। আরোহী সোজা হয়ে দাঁড়াল, ভ্রু কুঁচকে বলল, এই আর হবে না? গত এক সপ্তাহে কতবার বলেছ বলো তো সুলতান ভাই? এমন করলে তোমার ব্রেকআপ বেশি দূরে নাই। আর এটা আরোহীর জন্য বা হাতের খেল, আই নো, এটা তুমি ভালো করেই জানো। আমি যেমন এই মুহূর্তে তোমার বিয়ে দাঁড়িয়ে থেকে দিতে পারি, ঠিক তেমনই লামিয়ার বিয়ে ও দিতে পারি, শুধু পাত্র চেঞ্জ, এটাই পার্থক্য। সুলতান মুখ ভার করে বলল, এটা তুমি করতে পারো না আরোহী। আমি এটাই করব। আমার কথা না শুনলে আর হবে না তো? ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আরোহী মুচকি হাসল। সুলতান আরোহীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চোখ বড় বড় করে বলল, আরোহী তুমি কি পরেছ? শাড়ি। আই কান্ট বিলিভ দিস। আরোহী পিছনে ঘুরে সুলতানের দিকে তাকাল। চোখের সামনে দাঁড়িয়ে আছি, অবিশ্বাসের কি আছে? আমি পরেছি শাড়ি। বাট হুয়াই? কারণ ছাড়া আরোহী চৌধুরী একটা ধুলো কণাও উড়াই না সেখানে শাড়ি পরেছে। কিছু তো একটা আছেই। বলেই একটা সাবলীল হাসি দিয়ে ড্রাইভিং সিটে উঠে আসল। সুলতান ভাবুক ভঙ্গিতে পাশের সিটে উঠে বসল। এক পলক সে আরোহীর দিকে তাকাল। আরোহী আকাশী রঙের তাঁতের শাড়ির সাথে সাদা ফুল সিলভের হাতা, চুলগুলো বাঙালি স্টাইলে বিনুনি করা, মুখে না আছে কোনো প্রসাধনী আর না কোনো অর্নামেন্ট। এতেই যেন অমায়িক লাগছে এই মেয়েকে। সুলতান হাসল। কল্পনায় একবার এমন সাজে লামিয়াকে দেখে নিয়ে মাথা চুলকে হাসল। মনে মনে তার দৃঢ় প্রতিজ্ঞা, বিয়ের পরে লামিয়াকে শুধু শাড়িই পরাবে, তাও নিজের হাতে।
লামিয়াকে লাল রঙের শাড়ি দিয়ে বেশি মানাবে, একদম বউ বউ ঠিক না সুলতান ভাই? সুলতান আনমনেই বলে উঠল, হুমম, একদম লাল পরি। আমার লাল পরি। বলেই সুলতান চমকে পাশে তাকালো। আরোহী মিটমিট করে হাসছে। সুলতান তাকাতেই সে এক পলক সুলতানের দিকে তাকিয়ে আবার মিটমিটিয়ে হেসে বলল, সারাক্ষণ শুধু বউয়ের চিন্তা মাথায় ঘুরে না? দাঁড়াও, এই মিশনটা কমপ্লিট হলে তোমার বিয়ের ব্যবস্থা করছি, একদম হানিমুন প্যাকেজ ফ্রি। কিছু একটা ভেবে বলল, উহুম, ফ্রি না, হানিমুনে থেকে ফিরে এসে আমার ফুপিমা হবার সংবাদটা কিন্তু চাই। বুঝলে? সুলতান মাথা চুলকে হাসল। প্রায় ২০ মিনিটের মাথায় আরোহীর গাড়ি এসে থামল শিল্পপতি রাজন চন্দ্রের বাড়ির সামনে। সুলতান ভ্রু কুঁচকাল। ঢাকা শহরের অশিক্ষিত বড়লোকদের মধ্যে রাজন চন্দ্র অন্যতম। অশিক্ষিত হলেই যে বোকা সেটা কিন্তু পুরোপুরি সঠিক না, অর্ধেক ঠিক। লোকটার মাথায় গোবর ছাড়া কিছুই নেই। এই রাজন চন্দ্র লোকটা আচ্ছা শেয়ানা। আর যুবতী মেয়েদের প্রতি তার আলাদা ঝোঁক আছে। কত মেয়ে যে তার লালসার শিকার তার হিসেবটা আরোহীর জানা নেই, তবে আরোহী চৌধুরীই যে তার শেষ লালসার শিকার হবে তার সিউর। আর এবারের মতো জন্মের শিক্ষা দিয়ে ছাড়বে। এখানে আসলে কেন আরোহী? লোকটা বেশি সুবিধার না। বছর দুয়েক আগে বউটা মারা যাবার পর থেকে মেয়ে দেখলেই ছোক ছোক করে। আরোহী ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সে তুমি চিন্তা করো না, অপেক্ষা করো, আমি আসছি। বলেই মেইন গেট পেরুতেই দেখে পাথরের তৈরি রাস্তা বেশ মসৃণ। দুই দিকে ফুলের বাগান। এটা যে ওই খচ্চর রাজন চন্দ্রের কল্পনা নয় সেটা আরোহী বুঝতে পারছে। এমন কুৎসিত মন মানসিকতার মানুষের মনে এমন সুন্দর চিন্তা আসতেই পারে না। মেইন দরজার সামনে গিয়ে বেল বাজাতেই একটা ছেলে এসে দরজা খুলল। বয়সটা ঠিক ২০-এর কোঠায়। গলায় গামছা আর পরনে বেশ পুরনো কিন্তু পরিষ্কার শার্ট আর প্যান্ট। কাউকে খুঁজছেন আপু? আরোহী চমকে তাকাল। ছেলেটার কথা বার্তা ও বেশ মার্জিত, সুন্দর আর সাবলীল। হ্যাঁ ছোট ভাই। রাজন চন্দ্র বাড়িতে আছেন? ছেলেটা আরোহীর মাথা থেকে পা অবধি দেখে বলল, আপনি মনে হয় জেনে বুঝেই শয়তানের আস্তানায় এসেছেন আপু। ওই বদমাশটা দেখার আগেই আপনি চলে যান আপু। অন্য কেউ হলে বলতাম না, আপনি আমাকে ভাই ডেকেছেন তাই ভাই হয়ে বোনের দিকে কেউ কুদৃষ্টি দেখ, আমি তা চাইব না। আপনি চলে যান। আরোহী দারুণ হাসল। এটুকু ছেলের ভালোবাসা দেখে আরোহী অভিভূত হল। আরোহী ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে সোফায় বসতে বসতে বলল, তা নিয়ে চিন্তা করো না ছোট ভাই, রাজন চন্দ্রকে ডাকো, বলো আরোহী চৌধুরী উনার সাথে দেখা করতে এসেছে। ছেলেটা কিছুক্ষণ চুপ করে আরোহীর দিকে চোখ দুটো বড় বড় করে বলল, আরোহী চৌধুরী? মানে আপনি নিরাপত্তা বাহিনীতে আছেন না? আরোহী ছেলেটার দিকে তাকাল। রাজন চন্দ্রকে ডাকো ভাই। ছেলেটা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার মিনিট দুয়েক পরই সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল একজন অর্ধবয়স্ক লোককে। ছেলেটাও পিছনে পিছনে এসে বেরিয়ে গেল রুম থেকে। কমলা রঙের টি শার্ট আর জিন্সের প্যান্ট পরিহিত বয়স ৫০-এর কোঠায় লোকটাকে দেখতে অদ্ভুত লাগছে। গালে আধা পাকা দাড়ি আর মাথায় সাদা চুল। আরোহী মাথা নুইয়ে হাসল। লোকটার ড্রেসিং সেন্স জঘন্য। কেমন আছেন বিশিষ্ট ব্যবসায়ী কাবরার চৌধুরী আর মাহাবিন খানের কন্যা আরোহী চৌধুরী? হঠাৎ আমার কথা মনে হইল যে। লোকটা আরোহীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলল। আরোহী মুচকি হেসে বলল, আমাকে চেনেন?
না চেনার কি আছে? কত বড় ব্যবসায়িকের মেয়ে তুমি। আরোহী হাসল, যাক নিশ্চিন্ত, লোকটা তার পেশা সম্পর্কে জানে না। কি করব বলেন? আপনার মতো অমায়িক আর শিল্পপতিদের সান্নিধ্যে যে আসতে হয়, এ যে আমার পরম ভাগ্য। আরোহীর কথায় লোকটা গা দুলিয়ে হাসল। আবরার চৌধুরীর টাকার কাছে আমার অর্থ সম্পদ সবকিছুই ফেলনা। হঠাৎ আসলে কি বলুন তো, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবার টাকায় পরেও চলা যাবে, এখন নিজের টাকা ইনকাম করে তাদের দেখাতে চাই আমি ফেলনা না। তার এই ব্যবসার ক্ষেত্রে আপনার থেকে ভালো উদাহরণ আর কেই বা হতে পারে। এত কঠোর পরিশ্রম করে এত অল্প সময়ে এত টাকা ইনকাম কি এত সহজ নাকি? তাছাড়া শুনলাম আপনি নাকি বাস চালক ছিলেন অতীতে। সে যাই হোক, আমাকে কি আপনার সাথে ব্যবসার কাজে শেয়ার দিবেন? লোকটা আরোহীর উপর থেকে নিচে লোলুপ দৃষ্টিতে লক্ষ্য করে বলল, তুমি শেয়ারে যাবা? শোনো মেয়ে, আমার শেয়ার বাজারে ব্যবসাটা কিন্তু মূল না, আমি কিন্তু আরেকটা ব্যবসা করি, তুমি কি ওইটা করবে? শোনো, তোমার চাই টাকা আর আমার চাই পার্টনার, করবে কি? যদিও আরও দুজন আছে। আরোহী হাসি হাসি মুখ করে বলল, কেন নয়? আপনার সাথে পার্টনারশিপ পাওয়া তো আমার সাত কপালের ভাগ্য। আর আপনার সাথে কাজ করলে তো আপনার সংস্পর্শে থাকা যাবে, এটা তো আমার পরম সৌভাগ্য। বলেই আরোহী লাজুক হাসল। আরোহীর কথা শুনে রাজন চন্দ্রর খুশিতে চোখ চকচক করে উঠল, তার মনে আরোহীর সান্নিধ্যের সুপ্ত বাসনা তাড়া করল। রাজন চন্দ্র আরোহীকে আপাতমস্তক দেখে নিল, চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী মেয়েটা। একে পেলে আর কি লাগে জীবনের? কথাটা ভাবতে ভাবতেই জিভে জল চলে এলো তার। আরোহী লোকটার দৃষ্টি খেয়াল করে ঠোঁট বেঁকিয়ে হাসল। এটাই তো চেয়েছিল সে। তবে তারা দুজনকে আর ব্যবসা সম্পর্কে একটু বললে সুবিধা হতো মিস্টার রাজন চন্দ্র। লোকটা চমকে উঠে আরোহীর দিকে তাকালো, হাসি দিয়ে বলল, তুমি মনে হয় সাজিদ খন্দকারের নাম শুনেছ? ওর বাবা সাফায়াত খন্দকার আর মিরাজ খান। আর আমাদের মূল ব্যবসাটা হলো নারী পাচার করা। তুমি বিশ্বস্ত মানুষ তাই বলছি, নয়তো ভুলেও এ কথা বলতাম না, বুঝলে? ও হ্যাঁ শুনেছি, তবে মিরাজ খানের নাম তো বিজনেস ওয়ার্ল্ডে অনেক বেশি শুনেছি। কিন্তু উনার হঠাৎ এই পথে আসার কারণটা বুঝলাম না, উনার তো অনেক টাকা। আরোহীর কথা শুনে রাজন চন্দ্র হু হা করে হাসতে লাগল। বিদঘুটে হাসি দেখে আরোহীর গা ঘিন ঘিন করে উঠল। দাবার গুটি না হলে এই লোকটাকে এখানেই পুঁতে ফেলত সে, কিন্তু এটা তো করা যাবে না। খেলা তো আরও বাকি। একেই কাজে লাগাতে হবে, সময় এলেই বুঝিয়ে দেবে আরোহী কি জিনিস। আপাতত দাঁতে দাঁত চেপে সহ্য করে নিতেই হবে। কথাগুলো মনে মনে আউড়েই হাসি দিয়ে রাজন চন্দ্রের দিকে তাকাল। হাসলেন যে। আরে আর বলো না, মিরাজ খান যে কিভাবে এত বড় ব্যবসা সামাল দেয় বুঝতেই পারি না, এত বোকা কেউ হয়? সামান্য ব্ল্যাকমেইলে কেউ এতটা কপোকাত হয় নাকি? আরোহী ভ্রু কুচকাল। ব্ল্যাকমেইল? হ্যাঁ তো। আরে একটা বিজনেস প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল মিরাজ খান, আর সেখানে আমি আর সাফায়াত খন্দকার ও ছিলাম। প্ল্যানটা যদিও সাফায়াতের, আমিও জানতাম। শুনলাম মিরাজের কোনো বোন নাকি অফিসার, তাও আবার বড় পদে, আর ওই ছুকরির কাছে আমাদের অনেক কুকীর্তির প্রমাণ আছে। কোনোভাবে যদি এটা জনসাধারণের হাতে যায় তাহলে আর রক্ষে নেই, তাই সাফায়াত প্ল্যান করে মিরাজকে টার্গেট করে কোনোভাবে বাগে আনতে পারলেই আর কোনো ভয় থাকবে না, কারণ যা শুনলাম মেয়েটা প্রচণ্ড ভালোবাসে ভাইকে, তাই ভাইয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন সে নেবে না, এটাই ধারণা তার। বলেই লোকটা থামল। আরোহী হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাজন চন্দ্রের দিকে। এত বড় চক্রান্তের শিকার তার ভাই।
আরোহী দাঁতে দাঁত চাপল, একটাকেও ছাড়বে না সে। কুত্তার মতো পিটাবে সবগুলাকে। মুখমণ্ডল স্বাভাবিক রেখে বলল, কিভাবে করলেন এসব? আরে এক ওয়েটারকে দিয়ে মিরাজের শরবতের গ্লাসে ঘুমের ঔষধ মেশায় সাফায়াত। ছেলেটা এত ভদ্র সে বুঝতে পারল না, শুধু বলল এমন ঝাঁজ কেন? ওয়েটার বলল, এটা স্পেশাল ড্রিঙ্কস তাই ঝাঁজ, আর কোনো প্রশ্নই করল না। সেদিনই বুঝলাম ছেলেটা ভীষণ ভদ্র, যদিও ড্রিঙ্কসে অরেঞ্জ ফ্লেভার মিশ্রিত ছিল। তারপর ওকে একটা রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম আর আমাদের একটা মেয়েকে ওর রুমে ঢুকালাম। ঘণ্টা খানিক পর ওর জ্ঞান ফিরে আসলো আর পাশে কোনো মেয়েকে বসে থাকতে দেখেই চমকে উঠল, কিন্তু ও কিছু বুঝে উঠার আগেই মেয়েটা আমাদের শিখিয়ে দেওয়া বুলি আওড়াল। চিৎকার চেঁচামেচি করে উঠল। আমরা ছিলাম দরজার পাশেই, ভেতরে ঢুকে গেলাম আর মেয়েটা বলতে লাগল মিরাজ নাকি ওর সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। তারপর থেকে এই ব্ল্যাকমেইল, যদি আমাদের কথা না শুনে তবে সকল রেকর্ড ভিডিও সহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। উপায় না পেয়ে মেনে নিল সে, তবে কখনো ও কোন কিছুতে সে থাকে না। বলেই রাজন চন্দ্র থামল, পাশে থাকা গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি খেল। আরোহী স্তব্ধ। এত কিছু হয়ে গেল তার ভাইয়ের সাথে, অথচ সে কিছুই জানে না। বোন হিসেবে সে ব্যর্থ। বাবা, বেশ বুদ্ধি তো আপনার। আমি সার্থক আপনার দর্শন পেয়ে। আরোহীর কথা শুনে লোকটা অহংকার সমেত হাসি দিল। আরোহী বসা থেকে উঠতে উঠতে বলল, আজ তাহলে আসি মিস্টার রাজন চন্দ্র। আবার দেখা হবে, কেমন? বলেই ঠোঁট কামড়ে হাসল। লোকটা খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হতেই হবে, হতেই হবে। আরোহী মিষ্টি হাসি দিয়ে বেরিয়ে এলো ড্রয়িং রুম ছেড়ে। আরোহী ড্রয়িং রুম ছাড়তেই ছেলেটা এসে আরোহীর সামনে দাঁড়াল। আরোহীর হাতে গুজে দিল মোবাইল, যা আরোহী রাজন চন্দ্র রুমে আসার আগে ছেলেটাকে দিয়েছিল। ছেলেটা মোবাইল ফেরত দিতেই আরোহী কৃতজ্ঞতার স্বরূপ হাসি দিল। ছেলেটাও অমায়িক হাসি দিয়ে বলল, আমি চাই শয়তানটার যজ্ঞ শাস্তি হোক, খুব জঘন্য শাস্তি। আরোহী মুচকি হেসে পা দাঁড়াল গাড়ির দিকে। আরোহী সামনে আসতেই নজরে এলো সুলতানের চঞ্চল পা জোড়া, উদ্বিগ্ন মুখ। আরোহী হাসল। আরোহীকে দেখা মাত্রই সুলতান দৌড়ে আসলো তার দিকে, একের পর এক প্রশ্ন করতে লাগল আরোহীকে। আরোহী তার জবাব না দিয়ে হাতে থাকা মোবাইলটা বাড়িয়ে দিল তার দিকে। সুলতান ভ্রু কুঁচকে নিল মোবাইলটা। আরোহী এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে সুলতানের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, যা দেখার গাড়িতে বসে দেখো সুলতান ভাই। আরোহী বাড়িতে এসেছে প্রায় আধ ঘন্টা। সেই যে আসার পর থেকে দরজা লাগিয়েছে, এখনও খুলেনি। দরজা লাগিয়ে বসে থাকা মানে আরোহী কোনো কারণে বেজায় চটে আছে, তাই ভয়কেও আগ বাড়িয়ে ডাকতেও যায়নি। এই মেয়ের তো মুখ থেকে বেশি হাত চলে, ডাকতে গেলে কখন জানি আবার ঠাস করে ঘুষি মেরে ঠুস করে অজ্ঞান করে ফেলে। বলা তো যায় না। বাহিরে তখন অঝোর ধারায় বৃষ্টি, যেন এই মুহূর্তে আকাশ ভেঙে সকল জলরাশি নেমে আসবে ধরণীর বুকে। আকাশটা বেজায় কালো করেছে, মৃদু ঠান্ডা বাতাস শা শা করে ঢুকছে আরোহীর রুমের খোলা জানলা দিয়ে। সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে পাথরের তৈরি মসৃণ মেঝেকে। জানালার একপাশে হেলান দিয়ে সেই দৃশ্যই এক মনে অবলোকন করছে আরোহী। মনটা আজ বেজায় খারাপ, কিন্তু মন খারাপের কারণ খুঁজে পাচ্ছে না, তাই মনটা আরও খারাপ হচ্ছে। সময়টা তখন বিকেল আর দুপুরের মাঝামাঝি সময়, তবুও আকাশের কালো ভাবের কারণে বোঝার উপায় নেই আসলেই কি দুপুর নাকি প্রায় রাত হবে। পুরো রুম জুড়ে অন্ধকার হয়ে আছে। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজে আরোহী নড়েচড়ে উঠল। পুরো রুম জুড়ে পরিচিত করা পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ।
কাঁধে কারো থুতনির স্পর্শ পেয়ে খানিকটা নড়েচড়ে উঠল সে। আরুষের ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে আরোহীর কাঁধে, শরীরের লোম কূপ কাটা দিয়ে উঠল তৎক্ষণাৎ। তবুও আরোহীর কোনো ভাবাবেগ হল বলে মনে হল না, মেয়েটা এত শক্ত আর ফিলিংলেস। কি ব্যাপার মহারানী? মন খারাপ কেন? কিছু হয়েছে? আরোহী মুচকি হেসে বলল, কিছু হয়নি। আরুষ ভ্রু কুঁচকাল। হুমম, কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে বলো তো জান পাখি? আমার ভালোবাসার বউটার মন খারাপ কেন জানতে পারি? আরোহী পিছনে ঘুরে তাকাল, আরুষের দুই কাঁধে দুই হাত ঝুলিয়ে বলল, কিছু হয়নি তো মহারাজ, আপনার ভালোবাসার বউ একদম ফাইন আছে। আরুষ আরোহীকে ঘুরিয়ে পিছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, ভালোবাসার বউ? জি বলেন। চলেন ছাদে যাই, আজ দুজন বৃষ্টি বিলাস করব। আরোহী মানা করল না, সেও চায় আজ না হয় এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি। বড্ড হাঁপিয়ে গেছে এসবে। আরোহীর হাতের আঙুল মুঠোয় পুরে আরুষ সিঁড়ি ভাঙিয়ে ছাদে উঠে এলো। আরোহী ছাদে প্রবেশ করতেই আরুষ পিছনে থেকে ছাদের দরজা লক করে সামনে এগুল। আরোহীর বরাবরই ছাদটা বেশ পছন্দের, তার অন্যতম কারণ হল ছাদের চারপাশে প্রচুর রং বেরঙের কাঠগোলাপ গাছ, আর আশ্চর্যজনক হলেও সারা বছর গাছে ফুল থাকে। আরুষ আরোহীর হাত মুঠোয় নিয়ে দোলনার দিকে এগিয়ে গেল, নিজে বসে আরোহীর বসার জায়গা দেখিয়ে ইশারা করল বসতে। আরোহী আরুষের পাশে বসতেই আরুষ আরোহীকে ঘুরিয়ে আরোহীর পিঠের সাথে সেটে বসে দোলনার হাতলে হেলান দিল। আরোহী এক পলক আকাশের দিকে তাকাতে চাইল, কিন্তু বৃষ্টির তুমুল বর্ষণের কারণে তা আর সম্ভব হয়ে উঠল না। আরোহীর পিঠ আরুষের বুকের সাথে সেটে আছে। আরোহী আরেকটু চেপে বসে পুরো ভর ছেড়ে দিল আরুষের উপর। মনের মধ্যে একদলা প্রশান্তি বয়ে গেল তার। সময়টা এখানেই থেমে যেত, তবে জীবনে আর কিছুই চাওয়ার থাকত না তার। তবে সব ইচ্ছে যে পূরণ হয় না, জীবনের অপ্রিয় সত্যি মেনে নিতেই হয়। আরোহীর হাতে যে সময় ভীষণ অল্প। এই জীবনের স্বল্প যতটুকু সময়ই আছে ততটাই তার ভালোবাসার মানুষটাকে দিতে চায় সে। ভীষণ ভালোবাসে যে মানুষটাকে। তাকে ছেড়ে যেতে হবে কথাটা ভাবলেই কেমন যেন কলিজা কামড়ে উঠে। তবুও আরোহী চায় জীবনের যতটুকু সময় সে আছে ততটুকুতেই যেন ভীষণ মিষ্টি স্মৃতি জমাতে পারে সে। আর তো মাত্র দু-একটা দিন, তারপর এই শক্ত খোলস থেকে চিরতরে মুক্তি নিবে সে। তারপরের সবটুকু সময় তার ভালোবাসার মানুষটার। এতটা পাষাণ সে কখনোই ছিল না আর না আছে। প্রতিনিয়তই অভিনয় করে গেছে শক্ত হবার। কতটুকু পেরেছে সে। তবে একটা কথা সত্যি, আমরা শক্ত হতে গিয়ে ফিলিংলেস হয়ে পড়ি। আরোহী কাঁদছে। চোখ থেকে টপটপ করে ঝরছে পানি, তবে বোঝার উপায় কি? বৃষ্টির পানি আর চোখের পানি যে মিলেমিশে একাকার। আরোহী নড়েচড়ে উঠল। হুমম, আমাকে ছেড়ে যাস না আরু। আমি মরে যাব, ট্রাস্ট মি। সেই ছোট্টবেলা থেকে আমি তোকে ভালোবাসি। যখন ভালোবাসা শব্দটায় কি জানতাম না, ঠিক তখন থেকে ভালোবাসি। আমৃত্যু ভালোবাসব তোকে। যদি আরেক জনম আমি পাই, সে জনমেও আমি আমার করে তোকেই চাইব। মানছি আমার রাগ বেশি, রেগে অনেক কথায় বলি তোকে, তবুও তুই আমার। তোকে বকি, মারি, ভালোবাসি, আদর করি, যা কিছুই করি না কেন, তবুও তুই আমার। আমার প্রতি রাগ হলে আমাকে তুই যা শাস্তি দিবি তা আমি সহাস্যে মাথা পেতে নিব, কিন্তু আমাকে তুই ছেড়ে যাবি দুনিয়া ধ্বংস করে হলেও তোকে আমার চাই, তুই আমার। তোর নাক, মুখ, চোখ, হৃৎপিণ্ড, আত্মা সব আমার, তুই পুরোটাই আরুষের।
আমি কিন্তু দেবদাস নই যে নিজের ভালোবাসাকে অন্যজনের হাতে তুলে দিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরব। আমার ভালোবাসা মহাদেবের মতো যে নিজের স্ত্রীকে বাঁচাতে তাকে পাওয়ার জন্য পুরো বিশ্ব ধ্বংসাস্তূপে পরিণত করতে পারে। আমি আর সবার মতো বলবো না তুই আমাকে ভালো না বাসলেও আমি তোকে ভালোবাসবো। আমি ভালোবাসি মানে তোকে ও আমাকেই ভালোবাসতে হবে এবং কোনো অপশন ছাড়াই ভালোবাসতে হবে। আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি তো মেরে মমি বানিয়ে শো কেসে সাজিয়ে রাখব। মাইন্ড ইট। প্রথম কথাগুলো নরম গলায় বললেও শেষের বাক্যগুলো শক্ত কণ্ঠে আওড়ালো আরুষ। আরোহী এক মনে কথাগুলো শুনল কিন্তু কোনো প্রতিক্রিয়া ও করল না, শুধু ভাঙা কণ্ঠে বলে উঠল, মৃত্যুর আগ পর্যন্ত আমি একমাত্র তোমাকেই ভালোবাসবো আরুষ ভাই। পরের জনম বলে যদি কিছু থাকে তাহলে সে জনমেও আমি তোমাকেই চাইব। আরোহী মুচকি হেসে আরোহীর মাথায় ঠোঁট ছোঁয়াল, প্রসঙ্গ পাল্টাতে বলল, আরোহী বহুদিন তুই কোনো গান গাস না, আজ না হয় এই অধমটাকে একটা গান শোনা, অন্তরটা জুড়িয়ে নেই তোর সুমধুর কণ্ঠ দিয়ে। আরোহী নড়েচড়ে বসল, বাঁকা কণ্ঠে বলল, বিদ্রূপ করছ? গানের গলা ভালো না বলে? এমা নানা, কে বলল এই কথা? তোর গানের গলা খারাপ কে বলল? আয়ু মায়ের মতো একজন প্রফেশনাল শিল্পীর মেয়ের কণ্ঠ খারাপ। এটা শোনার আগে আমি কান কেন বন্ধ করলাম না? হায় খোদা! আরোহী ঘাড় বাঁকিয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, শেষ? শেষ হয়েছে তোমার ফাজলামি? আরুষ মিটমিটিয়ে হেসে বলল, হুমম, আচ্ছা সরি। একটা গান গানা। আরোহী চোখ বন্ধ করল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে, দিন যায় রে, ভোরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো, আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। যখনই পড়েছে নজর আমি যে হয়ে গেছি তোর। আরোহী গানের মাঝেই বেসুরা কণ্ঠে গানের লাইনটা বলে উঠল আরুষ। আরোহী ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এর যে কাকের কাকাই সুন্দর। ভুলেও ওই বেসুরা গলায় গান গাইবে না তুমি। গানকে পুরোপুরি গণধর্ষণ করে ছেড়ে দিলে। ছে! আরুষ থতমত দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, শোধ তুললি? দেখে নিব তোকে। আরোহী মিটমিটিয়ে হাসল, চলবে।